সঙ্গে আছেন মধুপ্রিয়া চৌধুরী। তো কেমন আছো? মিলিয়ে মিশে। তো তোমার প্রথম কাজ কোনটা? প্রথম কাজ তো তিতলি, মানে সেটা ক্যামেরার সামনে, আর তাছাড়া তো স্কুলে যেগুলো স্টেজের ওপর করতাম। আচ্ছা, থিয়েটার ব্যাকগ্রাউন্ডটা তোমার ছিল? মানে না না, থিয়েটার ব্যাকগ্রাউন্ড নেই একদমই, মানে আমি অ্যাক্টিং শিখেইছি হচ্ছে মানে তিতলিতে এসে। তো তিতলিতে সিলেক্টটা কিভাবে হলে? মানে আমি বেসিক্যালি ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল অ্যাক্টিং করার, কিন্তু মানে আমি খুব রিয়েলিস্টিক, আর আমার মানে ব্যাকগ্রাউন্ডে কেউ এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত নয়, তো মানে অ্যাট সাম পয়েন্ট মানে আমি ভেবে নিয়েছিলাম যে হবে না এরকম ধরনের, অবভিয়াসলি। তো আমি ব্যাকআপ, আমি ভেবেছিলাম টিচার হব, না হলে ফ্যাশন স্টাইলিস্ট হব, এরকম কিছু ভেবে রেখেছিলাম। তো তারপর আমি কলেজ জয়েন করার পর আমি সরোজিনী নাইডুতে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। আর ওখানে আমাদের পিসি চন্দ্র গোল্ড লাইটস ডিভা বলে একটা মানে প্যাজেন্টের হোর্ডিং মানে প্রতি বছরই আসে। তো আমি ওখানে পার্টিসিপেট করি, মানে বিভিন্ন রাউন্ডস আছে, প্রথমে ছবি, তারপর ছোট, ওখান থেকে আবার মানে কোয়ালিফাইড হলে ছোট ইন্ট্রোডাকশন ভিডিও পাঠানো হয় হাবিজাবি করে। আমি ওই প্যাজেন্টে যাই, অ্যান্ড তারপর ওখান থেকে আমার নিউজ পেপারে ছবি বেরোয়, আর তারপরেই সুশান্তদা আর স্টার থেকে ফোন করে। তো তার আগে তো তোমার অ্যাক্টিং নিয়ে সেই রকম কিছু তো প্রফেশনালি একদমই নয়। তো এই অ্যাক্টিংটা যখন শুরু মানে যখন তারপরে তোমাকে ডাকা হলো, তুমি জয়েন করলে, সিলেক্ট হলে, মেবি ওইটা একটা প্রসেস পুরো। হ্যাঁ, সেইটা একটু যদি। এবার প্রথমত এই যেটা বললাম, সুশান্তদা ফোন করেছিল, আমি ধরেই নিয়েছিলাম কোনো বন্ধু প্র্যাঙ্ক করছে। আচ্ছা, আমি ফোনটা কেটেও দিয়েছিলাম প্রথমবার, আমার যতটা মনে আছে। অ্যান্ড তারপর না মানে আমি একটা ট্রান্সে চলে গেছিলাম, কারণ আমি বিলিভ করতে পারিনি এরকম কিছু একটা আমার সাথে হচ্ছে। এবার তারপর কিছুদিন বাদেই অডিশনে ডাকলো। এবার অডিশনে ন্যাচারালি আরো অনেকজন ছিল, অ্যান্ড আই ডিডন্ট এক্সপেক্ট অ্যাট অল যে আমার কিছু হবে। আমি জাস্ট অডিশন দিলাম, অ্যান্ড আমার তখন অ্যাক্টিং জানি না, কোনটাকে প্রপ বানাবো কি বানাবো কিচ্ছু জানি না। জাস্ট লাইন, আমার মেমোরি খুব ভালো, তো আমার লাইন খুব ফাস্ট মুখস্থ হয়ে যায়, ওটা আমার মেমোরাইজ করা হয়ে গেছিল। বাট আমার যতটা মনে হয় আমি খুব খারাপ করেছিল। এবার আমি তারপর অবভিয়াসলি মানে বাড়ি চলে গেছি। আমি যেটা তখন করতাম সেটা হচ্ছে আমি বাড়ি ফেরার পর আমার বন্ধু বান্ধবদের সাথে হাঁটতে বেরিয়ে গেছিলাম। তারপরে এই চ্যানেল থেকে সেই দিনকেই ফোন এলো, মানে সেই দিন বা পরের দিন এরমই কিছু একটা হবে, ফোন করে বললো তুই যাচ্ছিস আমাদের সাথে ডুয়ার্স প্রোমোর শুটিংয়ে। আমি তো মানে ভাবতে পারিনি, এইভাবেই হলো। তারপর তো সিরিয়ালে ঢুকলাম, অ্যান্ড কিছুই আইডিয়া ছিল না, মানে কোথায় দাঁড়াবো, কোন দিকে তাকাবো, কোন দিক থেকে লাইট নেব, তখন কোনো আইডিয়া নেই। এবার আস্তে আস্তে সব কিছু হয়ে গেছে, অ্যান্ড থ্যাঙ্কস টু পীযুষদা আসার পর মানে তখন মনে হতো বকুনিটা কিরকম একটা, কিন্তু পীযুষদার বকাটার জন্য কিন্তু আমি অ্যাক্টিংটা শিখতে পেরেছি। তো ওই সময়টা কি মানে শিখতে হবে বা কোথাও একটা কারো কাছ থেকে একটু গ্রুম করতে হবে, এই জিনিসটা কি মানে অ্যাক্টিং করতে করতে মনে হয়েছে যে এই একটু দরকার? মানে আমার মানে মানে শুরু করার আগে আমাকে কিছুদিনের জন্য খেয়ালিদির কাছে, খেয়ালি রস্তিদারের কাছে পাঠানো হয়েছিল গ্রুমিং এর জন্য, অ্যান্ড খুব ভালো একটা মেমোরি, মানে দে আর অল ভেরি গুড, দি এন্টায়ার ফ্যামিলি। অ্যান্ড তারপর যখন আমি ঢুকেছিলাম, একদম সত্যি বলছি, সেটা হচ্ছে মানে আমার তখন না মনে হতো আমি কিছুই পারছি না, অ্যান্ড কিরম একটা লাগতো। কিন্তু এখন যখন আমি অন্য আরো নতুন নিউ কামার্সদের দেখি না, আমার এখন দাঁড়িয়ে মনে হয় যে আই ডিড ফার বেটার। আমি বলছি না যে আমি খুব বড় কিছু হয়ে গেছি, বাট ওই দেখে মানে বুঝতে পেরেছিলাম যে আমি তাদের তুলনায় নতুন হিসেবে হয়তো বেটার করেছি। না, এইটাও তো একটা বুঝতে হয় যে আমি কি করছি, এবং মানে তখন হয়তো বোঝাটা সমস্যা, কিন্তু একটু পর আমি দিন দিন ইমপ্রুভ করছি। একদমই তাই, একদমই তাই। এটাও তো একটা প্যারালাল চলতে থাকে একদম। মানে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম অ্যাক্টিং এর ক্ষেত্রে, যে যতটা ফ্রি হতে পারবে, মানে ভুলে যেতে হবে, মানে ইউ আর সারাউন্ডেড বাই পিপল, মানে ওটা শুরুতে সবারই হয়, স্টেজেও হয়, ক্যামেরার সামনেও হয়। যত তোমার মনে হবে যে তুমি একা একটা ঘরে আছো, তত তোমার জন্য ইজিয়ার হয়ে যাবে। এখনো অবভিয়াসলি আমার ইমপ্রুভ করার অনেক জায়গা আছে, অ্যান্ড শেখার কোনো বয়স হয় না। ডেফিনেটলি আমি আরো নিশ্চয়ই ইমপ্রুভ করবো।
এই প্রোমোটা তিতলির প্রোমো আসার পর হঠাৎ করে চারিদিকে একটু সেটা খারাপ সেন্সে নিয়েই একটা ট্রোল বা মিম তৈরি হয়েছিল হঠাৎ করে। তো তখন মনে হয়নি যে তার আগে কোনো প্রিভিয়াস মানে ওই রকম কোনো এক্সপিরিয়েন্স নেই, হঠাৎ করে আমাকে নিয়ে প্রচুর মানে সেটা যদি 100 হোক বা 200 হোক বা 500 মানুষ একটা হয় না যে ট্রোল করা শুরু করে দিল, এবং যেটার সঙ্গে তোমার মানে এই বিষয়টার সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই, মানে স্ক্রিপ্ট রাইটার স্ক্রিপ্ট লিখছেন, ডিরেক্টর শুট করছেন, তুমি লাইন্স তোমাকে যেটা করতে বলা হয়েছে তুমি সেটা করছো, এবং তোমার যেহেতু প্রিভিয়াস কোনো রেকর্ড নেই অ্যাক্টিং এর, ফলে তোমাকে যেটা বলা হচ্ছে তুমি বিলিভ করে সেটাই করছো তাদের উপর ট্রাস্ট দেখি। তো সেই জায়গায় তখন মনে হলো না এই কোথায় এসে পড়লাম। না, আর একটা ব্যাপার হচ্ছে যেটা আমি আগে করতাম সেটা হচ্ছে আমি খুব কোয়েশ্চেন করতাম, এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে, আমি খুব কিউরিয়াস একটা মানুষ। কিন্তু আমি দেখলাম যে কয়েকটা জায়গায় প্রশ্ন করে খুব একটা লাভ হয় না, মানে মানে আমি কোনো কিছুকেই রিডিকিউল করছি না, জাস্ট হয় না, কারণ ডিফারেন্ট লোকের ডিফারেন্ট পার্সপেক্টিভ হয়, ওটাকে ব্যালেন্স করতে হয়। আর আমার চিন্তা ভাবনা ছোটবেলা থেকেই আমি মনে করি মানে আউটসাইড অফ দ্য বক্স কাইন্ড অফ, ঠিক আছে, মানে হ্যাঁ লোকেরা এখন একটা মানে সব কিছু ট্রেন্ড হয়, ট্রোল করা মিম বের করাটা এখন একটা ট্রেন্ড, ওটা ভালো করলেও করবে খারাপ করলেও করবে। আমি যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি, পাবলিসিটিই তো হচ্ছে অ্যান্ড করছে ট্রোল, মানে অত আমার মাথা ঘামিয়ে তো কোনো লাভ নেই। না একটা সময় মনে হয় না হঠাৎ করে, তবুও আমাদের এই যখন নতুন হয় এটা যখন এখন সেকেন্ড বার যদি বা থার্ড বার যদি তোমার সঙ্গে হয় তুমি অতটা গায়ে মাখবে না, কিন্তু অ্যাজ এ নিউ কামার হিসেবে আমি সত্যি বলতে গেলে খুব মজা পেয়েছিলাম, এক ফোঁটা লাগে একটা নেগেটিভ নেব না পজিটিভ নেব সেটা খুব, ওটাও আবার হচ্ছে লোকেদের পয়েন্ট অফ ভিউ থেকে। আমি যে পয়েন্ট অফ ভিউ থেকে দেখেছি, মানে আমাদের টিমটাও এমন ছিল না, মানে আমার হাসি পেত সত্যি বলতে গেলে। অ্যান্ড আমার যারা টিম মেম্বার্স লিটারালি এরকম কত মিম অ্যান্ড ট্রোলের ভিডিও বেরিয়েছে যেখানে একটা প্লেন লাফাচ্ছে নাচছে এরকম হয়েছে, আমরা সেটাকে রিক্রিয়েট করেছি যেখানে আমি প্লেন হয়েছিলাম। সো মানে আমার কাছে এটা কোনো ব্যাপারই ছিল না। এই কাজটা তিতলিটা কতদিন চলেছিল? 1.5 বছর। 1.5 বছর। তারপরে কি করলে? তারপর আমি সাহেবের চিঠি করি। সাহেবের চিঠির পর আমি একটা মানে ফিল্ম ফেস্টিভ্যালে শর্ট ফিল্ম করেছি, আর তার মাঝখানে আমি ক্যামিওজ অ্যান্ড অল ডিফারেন্ট কাজেই করেছি। অ্যান্ড তারপর এই তোমাদের রানী, আর এখন তোমাদের রানীর পর আমি 2 শালিকে কাজ করব। এখন এই যে এই বছরের পর বছর যে জার্নিটা হলো, এই জার্নিটায় এখন যখন প্রিভিয়াস কাজটা দেখতে পাও তখন নিজেকে মানে এই শেখার জায়গায় কোন জায়গাটা নিজেকে দাঁড়িয়ে থাকতে দেখো? আমি যদি মানে সেই হিসেবে দেখি, যেহেতু তোমাদের রানী আমার শেষ মানে কাজ, ওটা আমার খুব কাছের একটা প্রজেক্ট, মানে খুবই কাছের, মানে আমার কাছে শব্দ নেই বোঝানোর জন্য যে আমি কিরম ফিল করি সেটার ব্যাপারে। তো এখনো অবধি যেহেতু ওটা আমার শেষ কাজ, আমার মতে ওটা আমার বেস্ট অ্যাক্টিং। ওই ডিফারেন্সটাই আমি এক একটা জায়গায় বুঝতে পেরেছি। আর কয়েকটা চরিত্র হয় না যে মানে আরো খুব মানে প্রিয় হয়ে ওঠে, আমি যে দেবযানী চরিত্রটা করেছিলাম ওটা খুব প্রিয় হয়ে গেছিল আমার কাছে। এই পডকাস্টে কিছুদিন আগে চন্দন দা এসেছিলেন, চন্দন সেন, তারপরে হচ্ছে আজকে এলেন নিমাই ঘোষ। তো তাদের একটা অভিযোগ আছে আর কি, আজকের যারা নতুন যারা কাজ করছেন তারা এইটা মেনে নেন না যে অ্যাক্টিং একটা শেখার জিনিস। আমিও এটা বলতে পারি যে ওনাদের নো অফেন্স টু এনিবডি, আমি আগেই বলে দিই, বাট আমিও তো সিনিয়রদের সাথে কাজ করে এসেছি, বড় বড় অভিনেতাদের সাথে, আমি কারুরই নাম নিচ্ছি না, কিন্তু সেখানেও তো ডিফারেন্ট টাইপের মানুষ আছে। আমি দেখেছি অত্যন্ত বড় অভিনেতা যাদের সাথে ধর আমি একদিনও কাজ করেছি, ইজিলি মানিয়ে নিতে পারে, কিন্তু দেয়ার আর ফিউ সিনিয়র্স যারা নিজেদের পদ্ধতি চেঞ্জ করবে না। সৌমিত্র চ্যাটার্জির মতনও মানুষ মানে ব্যক্তি বলেছেন যে নতুনদের থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। অ্যাক্টিংটা শুধু শেখার ব্যাপার না, অ্যাক্টিং মানে কোনো অ্যাক্টর কিন্তু শুধু অ্যাক্টিং করে না, অনেক কিছু তার সাথে রিলেটেড থাকে। কিন্তু আমি দেখেছি অনেক পুরনো আর্টিস্ট আছে যারা মানে জাস্ট নিজেদের পদ্ধতি চেঞ্জ করবেই না, মানে ওরা
এই ভাবনাটাই নিয়ে ঢোকে যারা নতুন, তারা কিছু পারে না, ধরে নিলাম কিছু পারে না, কিন্তু তারা অ্যাটিটিউডও দেখায় অ্যান্ড খুব মানে বিলিটল করার চেষ্টা করে, এমনই তাকে ছোট করা হয়। আমার মানে সামনে দেখা, আমার এগুলোতে সত্যি বলতে গেলে কোনো যায় আসে না, কিন্তু আমার মনে হয় যে তাদের মানে ওই যে ইচ্ছেটা আর যে মানে জোরটা, মনোবলটা, সেটাই পুরো ভেঙে যায়। মানে তার ইদার সে ডিপ্রেশনে চলে যায়, আর না হলে ঝামেলা হয়, আর না হলে সে কথা বলে না। এই অ্যাকসেপ্টেন্সটাই নেই, নতুনকে যে অ্যাকসেপ্ট করে নিয়ে তাকে যদি মনে হয় সে আরেকটু শেখার বা আমার কাছ থেকে আমি তাকে কিছু শেখাতে পারবো, সেটা তো অ্যাজ এ কালিগ হিসেবে তার সঙ্গে কথা বলে আরো অনেক কিছু। একদমই তাই। আমি দেখেছি যারা ইজি গোয়িং সিনিয়র্স, মানে আমি নিজের কথাও বলছি, আমি এই লাস্ট প্রজেক্টে আমি কারোর নাম নিচ্ছি না, ইজি গোয়িং সিনিয়রসদের কাছে গিয়ে যাদের শেখার আগ্রহ আছে ডেফিনেটলি বলবে যে এই সিনটা ঠিক হয়েছে, তেল দেওয়ার জন্য নয়, কিন্তু এই সিনটা ভালো হয়েছিল, তো এই সিনটাকে এরকম করলে বেটার হতো। আমি চোখের সামনে দেখেছি আমার কালিগসদেরকে করতে, তারা কেউ তেল দিত না, কিন্তু আপনি যদি তাদের সাথে আগে থেকেই রুট ব্যবহার করেন, ধরে নেন তারা তুচ্ছ, কেন যাবে কেউ? আর আমরা সত্যি এখনকার জেনারেশন কিন্তু ওরমভাবে, আমরা খুবই স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ব্লান্ট, মানে ওরকমভাবে পারবো না ওই মানে জি হুজুর করতে। মেগা সিরিয়াল থেকে বাইরে মানে বাইরে বেরোনোর কথা কিছু ভাবছো, মানে অন্য কিছু? ডেফিনেটলি, মানে যার যেটা মনে হবে আমি কেপেবল, সেটার জন্য তো আমাকে অপেক্ষা করতেই হবে, আমার নিজের হাতে তো ওটা কিছু নেই। কিন্তু টলিগঞ্জে একটা জায়গা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে যে ক্যারেক্টারগুলোকে মানে আর্টিস্টদের 3টে ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে কিছু লোক ছবি করবে, তাদের অ্যাক্টিং হচ্ছে ছবির মতো অ্যাক্টিং, কিছু লোক হচ্ছে ওয়েবের মতো অ্যাক্টিং, তার মধ্যে কিছু আর্টিস্ট আছে যারা ওয়েব এবং ছবি মিলিয়ে করেন, আর কিছু আছে শুধুমাত্র তারা ওয়েব করে, আর কিছু হচ্ছে ডেইলি সোপ গুলো করবে। এইভাবে দেখা হয়, মানে এইটা তোমার চোখে কি রকম? এটা তো বরাবর, মানে শুধু এখানে বলে না, সব জায়গায় হয়, মানে টাইপ কাস্ট, ওটা তো সব জায়গারই একটা প্রবলেম। তারা মনে করে এই অ্যাক্টরটা এটা করেছে, এটাই খুব ভালো করবে, আর কয়েকজন অ্যাক্টারও আছে যারা ওটাই মানে অ্যাজ আ ইউজ করে তার মানে পাবলিসিটি অ্যান্ড অল, তো সেও সেই জিনিসটা ভাঙতে চায় না। তো এটা তো অবভিয়াসলি উচিত না, ডিফারেন্ট মানুষকে ডিফারেন্ট সুযোগ দেওয়া উচিত ডেফিনেটলি। আর আমি আর একটা জিনিসও দেখেছি, কয়েকজন যারা ডেলি সোপ করে, ডেলি সোপকে খুব ক্রিটিসাইজ করা হয়, বলে যে ডেলি সোপ যারা করে, ডেলি সোপে ক্রিয়েটিভিটি কি আছে, বাট দ্যাট ইজ ভেরি ব্যাড। আরেকটি জিনিস যেটা আমরা এখানটা দেখা যায়, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে মানে বাংলা ইন্ডাস্ট্রি যারা আর্টিস্ট আছে, বম্বের যারা আর্টিস্ট আছে, তাদের পিয়ারটা খুব স্ট্রং, ঠিক, তারা জানে, তারা একটা নিজেদের যদি প্রোডাক্ট হিসেবে দেখে, তখন হচ্ছে তারা পাবলিসিটিটা খুব ভালো বোঝে, ঠিক। আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সে পিয়ার মানে ভাবে যে শুধুমাত্র কত আমার ফলোয়ার আছে, আর কত ফেসবুকে কত ফলোয়ার, আমার টুইটারে কত ফলোয়ার, বা আমার ইনস্টাতে কত ফলোয়ার, এইটা ছাড়াও তো আরো অনেক ধরনের পিয়ার হয়। তাদেরকেও তো দোষ দিয়ে লাভ নেই, কারণ এখন কাস্টিংও এইভাবেই হচ্ছে। মানে এখন ম্যাক্সিমাম জনই আমি দেখি নতুন যারা মুখ, মানে ইভেন আমি জানি না, আমারটা ডিফারেন্ট, আমার সোশ্যাল মিডিয়া দেখে তো আর আমাকে কাস্ট করা হয়নি, আমার মডেলিংয়ের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু এখন আমি দেখেছি যে যার যত সোশ্যাল মিডিয়াতে রিচ, তারা এখন হিরো হিরোইন হয়ে যাচ্ছে। এটা একটা ভীষণ ব্যাপার, ব্লগিং করছে, এই করছে সেই করছে, তাদের আলাদাই রিচ, তারা এখন সবকিছু, অ্যাক্টিং জানুক কি না জানুক। আমার অ্যাক্টিং লাইফ একটা আলাদা, আমার পার্সোনাল লাইফ একটা আলাদা। তো আমি পার্সোনাল লাইফকে আমি আর কি দেখাবো রোজকার, মানে আমার পুঁজি তো একটা সময় শেষ হতে হতে যাচ্ছে না, আমি রোজ ওই ঘুম থেকে উঠে শুধু বাথরুম যাওয়াটাই আমার মনে হয় বাকি রয়ে গেছে, সবই দেখানো একদম। তো এইটাকে পুঁজি করে কতদিন চলবে আর কি, মানে আমার সেটা বক্তব্য আর কি। আমি সবকিছুর যেটা আমি বললাম ট্রেন্ড হয়, যতদিন এই ট্রেন্ডটা চলবে ততদিন, যেরকম সবারই একটা টাইম থাকে, এইটারও সেরকম একটা ডেফিনেটলি লাইফ স্প্যান আছে,
যেদিনকে দর্শকদের মনে হবে কারোর পার্সোনাল লাইফ দেখবে না, ফুড ব্লগিংও তো আছে। আমার মনে হয় ওই একটা পার্টিকুলার এরিয়া অফ ব্লগিং যেটা কোনোদিনও পুরনো হবে না। না, আমি যেটা ইনস্টা ফলোয়ার বা ফেসবুক ফলোয়ার নিয়ে আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে কি, আমাদের এখানে যারা আছে তারা আমরা প্রপার পাবলিসিটিটা জানি না, প্রপার জানি না কি যেরকম হওয়া উচিত, একজন টিম পিআর রেখে টিম করে যেমন হওয়া উচিত সেটা জানি না। আমরা জানি দুটো রিলস বানানো আর 4টে আমি স্টোরি ছেড়ে দিলাম সেটা থেকে, মানে ওইটা কি ওইভাবে না, যদি করতে হয় তাহলে প্রপার ওয়েতে করা উচিত। কন্টেন্ট ওয়াইজ আরও ভালো কিছু ক্রিয়েট করা যেতে পারে। আমার অসুবিধে নেই কেউ যদি ব্লগ বানায় সেটা একটু মানে মুখরোচক না হয়ে যদি একটু পরিমার্জিত ভাবনা হয়, তার মধ্যে যদি আরও 4টে বুদ্ধি রিফ্লেক্ট হয়, ফলে এই যে এরা কাজ জানে না সেই যে তকমাটা লাগানো আছে সেইটা তো খানিকটা দূর করা যেতে পারে। ওইটাই তো ব্যাপার, মানে এটা কমপ্লিটলি অডিয়েন্সদের ওপরেও ডিপেন্ড করছে। আর সত্যি বলতে গেলে তুমি যেটা বম্বে নিয়ে বললে, এখানে ওরকম পিআর টিম আমি পার্সোনালি জানি না আদৌ আছে কি হয়, কারণ আমার সত্যি কোনো আইডিয়া নেই। কিন্তু মানে অনেকেই আছে হয়তো যারা করে, এবার সেটা কত দূর অবধি কাজ করে আমি সেটাও জানি না। তা আমার এই ব্যাপারটাই না কোনো আইডিয়া নেই। কিন্তু আমি দেখেছি, মানে আমি দেখি যে অ্যাকচুয়ালি টাকাও রোজগার হয় ব্লগিং থেকে, রিচও বাড়ে, কিন্তু আমিও ভাবি করবো, দেন আমার মনে হয় কেন করবো, দেন আর করি না। সিনেমা কি দেখা হয়? আগে আমি প্রচুর মানে রমকম, মানে সেটা বলিউড হোক হলিউড হোক যাই হোক দেখতাম। এখন আমি মেনলি এই ক্রাইম থ্রিলার অ্যাকশন মানে হরর এইসবই দেখি। মানে সিনেমা আমি সত্যি বলতে গেলে প্রচুর দেখি, মানে আমার ব্রিদিংয়ের মতন সিনেমাটা। মানে একটু ফ্রি টাইম পেলেই দেখি, কিন্তু আমি কাজের জায়গায় বই পড়তে পারি কিন্তু সিনেমা দেখতে পারি না, কারণ ওটার জন্য একটু ভালো কনসেন্ট্রেশন আর অ্যাটমসফিয়ারের দরকার হয়। পাশে কেউ কথা বলে গেলে আমি সিনেমা দেখতে পারি না। বই কি পড়া হয়? বই আমি এটা মানে বাংলা বই আমার সত্যি বলে গেলে স্কুলের বাইরে কমই পড়া হয়। আমি মেনলি ইংলিশ বইই পড়ি, আর ওই মানে রোম্যান্টিক কমেডি বা অন্য ধরনের কিছু থ্রিলার হলো, মানে ধরো মার্ডার মিস্ট্রি এরকম ধরনেরই পড়ি। মানে বই পড়াটা কতটা অংশ জুড়ে আছে জীবনে? আমি আমার ব্যাগে অলওয়েজ বই থাকে, আচ্ছা, অলওয়েজ। অ্যান্ড মানে আমি সেটের মধ্যেও সারাক্ষণ মানে বই পড়তে থাকি। আমি যে ফোন ইউজ করি না তা কিন্তু না, আমিও অন্যদের মতন রিল দেখতে বসলে দেখে যাই, কিন্তু বই মানে আমাকে পড়তে হবে মাইন্ড ফ্রেশ করার জন্য। মানে বই, সিনেমা আর গান এগুলো আমার জীবনে এসেন্সিয়াল। মেন্টাল হেলথ নিয়ে তোমার মধ্যে কখনো হয়, মানে তুমি কথা শোনো বা কারোর সঙ্গে কথা নিয়ে আলোচনা হয়? মেন্টাল হেলথ একটা খুব মানে একটা খুব বড় ভাস্ট ডেফিনেশন, আর সব কিছুর মতনই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মতন ওই ডেফিনেশনটা সবার কাছে ভ্যারি করে। আলোচনা বলতে আমার একটা বদ অভ্যেস কি ভালো অভ্যেস জানি না, যেটা আমি ফলো করি না, এটা আমার মধ্যেই ইনবিল্ড। আমার খুব একটা কোনো কিছু নিয়ে যায় আসে না, ঠিক আছে? মানে লোকেরা আমাকে নিয়ে কে কি বলছে, মানে কম্প্যারিজন হচ্ছে কি আমি কি করছি না করছি, আমি সত্যি বলতে গেলে মানে যায় আসে না। এবার আমার মনে হয় যত কম মানে বাজে জিনিস নিয়ে মানুষের কম যায় আসবে, তার মেন্টাল হেলথ তত ভালো থাকবে। কিন্তু দেয়ার আর ওয়েজ, তুমি যত ওভার থিঙ্ক করবে জিনিস নিয়ে, যত ফালতু ভাববে, তত তোমার মেন্টাল হেলথ নষ্ট হবে। নতুন একটা প্রসঙ্গ থেকে শুরু করি। কাস্টিং কাউস, এই শব্দটা শুনলে কি মাথায় আসে? অনেকে মানে রিয়্যাক্ট করতে পারে, ও বাবা এ বাবা টাইপের অনেক রিয়াকশান আমি দেখেছি। ব্যাপারটা হচ্ছে আমি জানি না, মানে অবভিয়াসলি আমি মলেস্টেশন বা রেপের দিকে যাচ্ছি না বিষয়টা। আমার মনে হয় হ্যাঁ, মানে আমার পয়েন্ট হচ্ছে এটা কমপ্লিটলি তাদের ব্যাপার। এবার তাদের যদি মানে যাদের মনে হয় যে করে যদি কাজ পাবে, সেটা তাদের ব্যাপার, পেতেই পারে। তাদের যদি ধারণা যে ওরকমভাবে তারা নিজেদেরকে প্রমাণ করতে পারবে, বাকিভাবে তারা পারবে না বা তারা অ্যাক্টিংয়ে সেই স্কোপটাই পাবে না, কমপ্লিটলি তাদের ব্যাপার। দ্যাট ইজ ইট। মানে তুমি এই ধরনের কোনো কথা শুনেছো তোমার সারাউন্ডিং? শুনেছি ইন দ্য সেন্স আমি এরকম ব্যাপারে অনেক কিছু জানি না,
মানে আমার থেকে ডেফিনেটলি অনেকে আগে এসছে, আমার সমবয়সী অনেকেরাই আমার সিনিয়র হিসেব মতন। তো আমি টার্মগুলো সিরিয়াসলি জানি না, কিন্তু এরকম রিসেন্টলি হয়েছে আমার খুবই প্রিয় একজন বন্ধু স্ল্যাশ কালিগ, কিছু একটা ফটোশ্যুট রিলেটেড সামথিং, সেখানে কিছু একটা পার্টিকুলার ওয়ার্ড লেখে যেটাতে বোধহয় এরকম কিছু একটা বোঝা যায়। আচ্ছা, আমি জানি না এরকম, ঠিক আছে। এবার আমি তো শুনে মানে মানে আকাশ থেকে পড়ার মতন একটা হলাম, ইমিডিয়েটলি আমার মাকে ফোন করলাম, করে বললাম মা জানি এরকম টাইপের একটা জিনিস হয়, আর আমি আমার মা বাবার সাথে সব শেয়ার করি। তো আমি জানতামই না। এবার এবার আমার চেনা জানাও অনেকে মানে আমাকে মানে ওরকম ডাইরেক্টলি অ্যাপ্রোচ না করলে এবার গুড টাচ ব্যাড টাচ বা ওরকম গুড মানে ব্যাড ওয়ার্ডস বা কে কি এ করতে চাইছে, যাদের বুদ্ধি আছে তারা তো বুঝে যাবে। তো যার ইচ্ছে সে করবে, যার ইচ্ছে না সে করবে না। এবার এবার আমি আগেন ফোর্স নিয়ে তো কথা বলছি না, ফোর্সফুলি বা কিছু, দ্যাট ইজ কমপ্লিটলি আলাদা ব্যাপার। তো ওটাই, এবার আমার চেনা জানারও আমি এরকম কিছু ডিটেলসে জানি না, মানে তারা আমার বন্ধু নয় তাহলে, আর আমিও এরকম কিছু জানি না। যেমন একটা ছোট্ট একটা গল্প আছে আমাদের পডকাস্টে এসছে, আমি তার নামটা বলতে চাইছি না, কোনো একজন সোকল্ড বাংলা সিনেমার খুব বড় মাপের একজন ডিরেক্টর, বড় মাপের বলছি আর কি, মানে 3-4টে নাম যদি আসে, আমি বোধহয় বুঝে গেছি, হ্যাঁ 3-4টে নাম যদি আসে, তার একজন ডিরেক্টর এবং একজন সিরিয়ালের একজন হিরোইন বা ক্যারেক্টার বা যার নামে সিরিয়ালটা চলছে এরকম একটি মানুষ। তো সে তাকে বলছে, কথা বলছে, তারপরে সব কিছু বলছে, বলার পর রাতের বেলা নর্মাল কল হচ্ছে, তারপরে ভিডিও কল হচ্ছে, এইটা হচ্ছে, মেয়েটি তাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে, সেইটা অ্যাভয়েড হচ্ছে না, তারপরে তো তার রাতের বেলা ফোন করছে, বলছে তুমি কি ধরনের আন্ডারগার্মেন্টস পরে আছো, তার ছবি পাঠাও। আবার আরজিকরের পর মিছিলের সামনে সব থেকে বেশি বুক পিকতে আমি সেই ডিরেক্টরকেই দেখেছি। তো এই এক্সপিরিয়েন্স নিয়ে আমার তারপরে মনে হয়েছে যে সবাইকে আমার এটা জিজ্ঞাসা করা উচিত তারা এই বিষয় নিয়ে কতটা ওয়াকিবহল, এবং তাদের মধ্যে কি এই কাজটা আছে, কেউ যদি আমাকে এটা বলে। এবং আমাদের সেই ভিডিওর খানিকটা পোর্শন ইউটিউবে ছাড়া আছে, এবং আমি ওরকম বলেছি। তো আমি তাকে বলেছিলাম যে তাহলে সেই ডিরেক্টরকে তোমার বলা উচিত ছিল আপনি অসভ্যতামি করছেন। একজন আমাদের দর্শক সেখানে লিখেছেন, না ওইরকম একজন বড় ডিরেক্টরকে অসভ্য বলা যায় না, এই চিন্তাগুলোতেই আমার প্রবলেম আছে। আমার কোনো প্রবলেম নেই কেউ যদি মানে চায় জিনিসটায় পার্টিসিপেট করতে, বাট এই স্টুপিড এই দর্শকটা এই কমেন্টগুলোতে আমার আপত্তি আছে। এবার কোনো লাভ নেই, মানে বোকামি যদি তাদের সাথে ঝগড়া করতে যাই। আমি যদি না হয় আমি মানে আমাদের মাইন্ডসেটটা তো ওইভাবে, আমি বলছি আমি জীবনে একটা ছবির জন্য না হয় কম করলাম বা একজন ডিরেক্টরের সঙ্গে আমি কাজ করলাম না, আমি যদি তাকে বলতে পারি আপনি অসভ্য, আপনি সভ্যতা জানেন না, তাতে উনি বড়জোর কি করবে, আমাকে একটা ছবিতে নেবে না, আমার জীবনের খাতে একটা ছবি হয়তো করবো না। কিন্তু মানে সেটা তো ডেফিনেটলি, কিন্তু যদি মানে তার অনেকটা লম্বা হাত হয়, মানে হয়তো এরকমও হতে পারলো সেই অ্যাক্টর আবার কাজ পেলো না। হ্যাঁ মানে এটা কিন্তু আবার যার যার ইচ্ছে, ডেফিনেটলি কেউ প্রতিবাদ করতেও পারে, ডেফিনেটলি কেউ তাকে পার্সোনালি বলতে পারে যে আপনি প্লিজ এরকম আমার সাথে কথা বলবেন না। সেটা বলা হয়েছে, সে তো ওইরকম তৈরি হয়েই নামছে। আচ্ছা, তার তো এই প্র্যাকটিসটা তো অনেক দিনের, এই অসুখটা তো আমাদের মধ্যে ক্রমবর্ধমান। একদমই তাই। হয়তো তোমার কাছে এই প্রপোজালটা এলো, তুমি কিছু বললে না, স্বাভাবিকভাবে সেখান থেকে সরে এলে, অন্য আরেকজনকে বলছো, অন্য আরেক সে বলে বলে তো এই প্র্যাকটিসের মধ্যে আছে, তাহলে তো তাকে তো কোথাও একটা আমাকে আটকাতে হবে যে নো মিন্স নো, বা এই অ্যাপ্রোচ থেকে তুমি বেরিয়ে এসো। সেটা হতে পারে তাকে সবসময় যে খারাপভাবে নয়, সেটা তো তাকে আমার জায়গায় দাঁড়িয়ে বলা উচিত যে আপনি এটা শোধরান। আমার আর একটা বক্তব্য হচ্ছে এগুলো না মানে খুব পার্সোনাল ইস্যু, তো উনি কি শোধরাবেন না সেটা কমপ্লিটলি তার, আমাকে যখন অ্যাপ্রোচ করছে তখন হ্যাঁ আমার বড় জোর এটা হতে পারে যে আমি ওনাকে বলতে পারি আমার সাথে এরকম জিনিস করতে আসবে না, খুব ভদ্রভাষা। তারপর যদি আমি কাজ অন্য জায়গায় নাও পাই দেন আমার তো কিছু বলার নেই আর,
কিন্তু আমি তাকে ডাইরেক্ট বলতে পারি যে আমার সাথে এরকম কথা বলতে আসবেন না, আমি ইন্টারেস্টেড নই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সে তারপর কাকে কি অ্যাপ্রোচ করছে, কি কার সাথে কি করছে, সত্যি বলতে গেলে দ্যাটস নট মানে নান অফ মাই বিজনেস। আমি সেই ব্যাপারটা ইন্টারফেয়ার করতে পারি না, মানে আমি কোনো নেত্রী নই। ওটাই হচ্ছে, তো কোথাও একটা দরকার। আজকে ধরো তুমি কলকাতাতে থাকো, তো কলকাতার একটা কলেজে পড়ছো, তো তারপরে তোমার মানে তুমি প্রসেসটা খুব ইজিলি অ্যাক্সেস হয়ে গেছে। ইজিলি অ্যাক্সেস মানে একটা কাজ, তারপরে তোমার কাজটা পেতে আর অসুবিধে হয় না। কিন্তু হচ্ছে কি একটা একটা প্রত্যন্ত একটা শহর থেকে, কলকাতা থেকে অনেকটা দূরে সে যখন আসছে, তার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে যতটা স্ট্রিক্টলি এই কথাটা বলা উচিত, মানে বলতে পারো, তুমি যতটা লাউডলি বলতে পারো এই কথাটা, ফলে ওই মেয়েটি তো সেই জায়গাটা বলাটা খুব ডিফিকাল্টের মধ্যে একটা জায়গা আছে। কিন্তু সে যদি শেয়ারই না করে কথাটা ধরো কারুর সাথে, মানে তার হয়ে ডেফিনেটলি তার ক্লোজ যারা নিশ্চয়ই প্রতিবাদ করতে পারবে, কিন্তু সে যদি ভয়তে শেয়ারই না করে, কেউ তো কিছু করতে পারবে না, ভগবানও পারবে না। প্রতিবাদী হওয়া খুব ভালো, একদম উচিত, কিন্তু স্টুপিড নয়। মানে জায়গা বুঝে প্রতিবাদ করো। তুমি যদি এই হও আর প্রতিবাদটা একটা এরম লোককে নিয়ে করতে যাচ্ছে, আমার মনে হয় সেই পাওয়ারটা নিয়ে যাওয়া উচিত আগে থেকেই। মানে ঢাক ঢোল পিটিয়ে মানে আমি যদি গাধামি করি তাহলে তো কোনো লাভের লাভই হবে না। সেই জিনিসটাও হবে, তোমারও কিছু হবে না, তোমাকে আর হয়তো খুঁজেই পাওয়া যাবে না, এরকমই ব্যাপারটা। ফিল্ম অ্যাক্টিং তোমার জীবনের কতটা পার্ট জুড়ে আছে? অনেকটাই। মানে আমার তো, আমি যেটা বললাম, আমি কোনো অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। আমি যেটুকুই জানতাম শেখার আগে সেটা হচ্ছে আমি সিনেমা দেখতাম বলে, প্রচুর সিনেমা। তো আমার মনে হতো এই চরিত্রটা এর ওপর বেস করে হয়, ওই চরিত্রটা এরকম করলে খুব ভালো হয়, এটাই হচ্ছে মানে জড়িয়ে। না ধরো তোমার এই জীবন, মানে তোমার যে সময়টাকে যদি আমি ভাগ করি, যে তাহলে হচ্ছে কি আমার জীবনের এতটা পার্ট, মানে 10% পার্ট আমার বই পড়া, 20% পার্ট আমার এইটা করা, ফ্যামিলির সঙ্গে 5% টাইম, মানে এইভাবে পার্ট আমি প্রায়োরিটির দিক থেকে যদি দেখি, সিনেমা কত নম্বর প্রায়োরিটি আর জীবনের কতটা পার্ট জুড়ে আছে? আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার সিনেমা দেখাটা মোটামুটি একই। আমি ব্যালেন্স করে চলা পছন্দ করি না, আমি কিছুই করি না, মা বাবা থাকুক ঘরে, আমি মা বাবার সাথে, মা বাবাকে রেখে আমি নিজের মতন সিনেমা দেখি, দুটোই হয়ে গেল আমার। এই মুহূর্তে কাজের ব্যস্ততা, মানে কাজের ব্যস্ততা কি আছে তোমার? এই তো আমি 2 শালিকে ঢুকছি, এই মধ্যে মধ্যে শুটিং হচ্ছে, এখন সবে এস্টাবলিশ হচ্ছে তো প্রজেক্টটা, আর যেহেতু গল্পটা একটু ডিফারেন্ট, মানে দুটো যমজ বোন আর দুজন আলাদা আলাদা সেপারেট হয়ে গেছে, তো এদিক ওদিক মিলিয়ে শুটিং হচ্ছে, তাই ব্যস্ততাও আছে আবার ফ্রি টাইমও আছে। এই মানে তোমার এই টেনিওরটা কতদিনের অ্যাক্টিং? 5 বছর তিতলি টাইম থেকে ধরলে, মানে 4-5 বছর, কারণ আমি 20 সালে তিতলি এসেছি। অফ অ্যান্ড অন কাজ তোমার চলছে। তো হচ্ছে কি এর মধ্যে কোন একটা জিনিস একটা মনে হয় না এই ভুলটা করেছিলাম, এরপরে আর ওই ভুলটা জীবনে রিপিট করবো না? হ্যাঁ ডেফিনেটলি, মানে এটা আমার প্রতিটা শটের পরেই হয়তো হয়। আর কিন্তু হয় না এটা বাস, এটা কি ছিল, মানে আমি হ্যাঁ মানে কিছুই না, মানে জিনিসটা হওয়ার পর না মনে হয় এটাতে এরকম হলে বেটার হতো, ওই রিগ্রেটটা থেকেই যায়, আর কোনো কিছু হয় না। চেষ্টা করি, মানে রিপিট করার তো জায়গা নেই, কারণ প্রতিটা দিন নতুন। আর একটা জায়গা যেটা হচ্ছে এমন একটা তোমার কাজের এই 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 সময়টায় কাজের এমন একটা জায়গা যেটা হচ্ছে কি একটা মারাত্মক শিক্ষা দিয়েছে, তারপরে থেকে তোমার একটু দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে শুরু করেছে। মানে যে জিনিসটা আজকে যেভাবে দেখতাম, সেই ইনসিডেন্টটা হওয়ার পর বা সেই ঘটনাটা ঘটার পর আমার দৃষ্টিভঙ্গিটা খানিকটা চেঞ্জ হয়েছে। কিছুই না, মানে অনেককে আমি বলতে শুনেছি, আবার অনেকের দৃষ্টিভঙ্গি আলাদা, যে ইন্ডাস্ট্রির কেউ বন্ধু হয় না, এটা আমি বলতে শুনেছি, নিজের লাইফেও হয়তো হয়েছে। লোকে বলে না ঠেকে শেখে, কিছুই না, তুমি লোকের সাথে কথা বলে বোঝো কে কীরকম, তাদের সাথে সেই হিসেবে মেশো, তাহলে তোমারও মন ভাঙবে না, তারও মন ভাঙবে না, মানে কোনো একটা প্রবলেম হবে না, কাজের জায়গায় ঝামেলা হবে না, পিসফুলি কাজ করো, তাহলে সেটাই হবে। মানে কোনো জায়গাতেই অশান্তি তো ভাল লাগে না। আর এরকম অনেক
মানে টক্সিক মানুষদেরকে নিয়ে আমাদের চলতে হয়, স্পেশালি কাজের জায়গায়। মানে তারা তোমার সামনে এক, তোমার পেছনে এক, বোঝার পর আর মিশো না, তাহলেই হলো। শুধু কাজের টাইমটুকুই কথা বলো, যতটুকু প্রয়োজন, তাহলেই হবে। না সেটা তো একটা পার্সোনাল লাইফেও কম বেশি একটা ছোট্ট একটা দাগ কেটে যায় না? পার্সোনাল লাইফে তো দাগ কাটেই। মানে ধরো তুমি কাউকে একটা খুব ভালো বন্ধু ভেবেছো, সেটা নয়। মানে স্কুল, আমার মনে হয় ওরম না কোনো ব্যাপার নেই যে স্কুল লাইফের বন্ধুরাই আসল বন্ধু, আবার কাজের জায়গায় তোমার কেউ বন্ধু হয় না, দ্যাট ইজ অল মানে বুলশিট। ঠিক আছে, মানে আমার মনে হয় স্কুল লাইফের বন্ধুরা তখন বন্ধু কারণ তোমাদের সেম সাবজেক্ট আছে কথা বলার, তাই তোমরা খুব ভালো বন্ধু হয়ে যাও, আর কয়েকটা বন্ধুত্ব থেকে যায়, কয়েকটা থাকে না। তারপর কলেজেও সেম। আর কাজের জায়গায় এই যে আমি আলাদা আলাদা প্রজেক্ট করছি, হতেই পারে কয়েকজন আমার ফেভারিট, মানে কয়েকজন আমার বেশি কাছের, কয়েকজন নয়। আর শো চলাকালীন বা কোনো শুটিং চলাকালীন তখন সবাই খুব মানে আপন হয়ে যায়, কারণ তোমাদের একটা কমন সাবজেক্ট আছে কথা বলার। আর এটা খুব প্র্যাকটিক্যাল যে যত দিন যাবে আস্তে আস্তে বিচ্ছেদ হয়ে যাবে। মানে হয়তো ওই প্রতিদিন কথা থেকে হয়তো বার্থডেতে কথা হলো, এটা হতেই পারে। আসলে আমরা যখন কাজ করি আমাদের তো প্রজেক্ট ওরিয়েন্টেড, আমাদের একটা আমরা কত ঘন্টা কাজ করি, মানে বাড়ির লোকের থেকে হয়তো বেশি আমরা ওখানে সময় কাটাই। মানে আমরা তো আর আর্লি হিউম্যান বিংস নই, আইসেজেও বিলং করি না যে কেভে থাকবো, মানে ওরম তো না। তোমাকে সোসাইটিতে থাকতে গেলে তো কথা বলতেই হবে, তো তখন তুমি কথা বলছো, এটা মেনে নিয়ে এগোতে হবে যে সম্পর্কটা সেম থাকবে না, কোনো কিছুই সেম থাকে না। তোমার নামে একটা এমন কিছু কথা যেটা তুমি শোনার পর অবাক হয়ে গেছিলে যে এইটা আমার নামে বাজারে ছড়িয়ে আছে, এটা এরকম হতে পারে না? আচ্ছা, এটা কিন্তু একটু খুব বাজে দিকে যাচ্ছে। সেটা হচ্ছে আমি শুনেছিলাম আমি নাকি গাঁজা খাই। গাঁজা? আমি খাই না। আচ্ছা, যেমন প্রান্তিককে দেখে মনে হয়েছিল প্রান্তিক গে, তো এটা প্রান্তিক শুনেছি এবং পরবর্তীকালে প্রান্তিক শুনে বেশ মজা পেয়েছে ব্যাপারটা। মানে এইটা তুমি কথা, আমারও মজাই আসে, আমি উল্টে গিয়ে কারেক্ট করে দিই যে এটা এরকম নয়, এটা এরকম। আচ্ছা, তোমরা ভুল জানো, এরকম ব্যাপার। বাকি মানে না, আই এম অ্যান ওপেন বুক। মানে ওপেন বুক ইন দ্য সেন্স যে আমি কোনো কিছু যদি কেউ প্রশ্ন করে আমার খুব আপত্তি না থাকলে আমি মানে উত্তর দিয়ে দিই ডাইরেক্ট, যে না এটা এরকম না, এটা এরকম। তো গাঁজার ব্যাপারটা কোথা থেকে, ওই আগেন মানে আমি তো খাই না, এবার কোন কাজ থেকে কে এটা রটিয়েছে আমি জানি না, সেটাই হচ্ছে ব্যাপার। মানে এটা কোথায় দেখলে বা কোথায় শুনলে? মানে কেউ এসে অ্যাপ্রোচ করলো না সোশ্যাল মিডিয়ায়? কথা সোশ্যাল মিডিয়ায় নয়, মানে কাজের জায়গাতে। আমি নাম নিচ্ছি না, আমার দ্বিতীয় কাজ ক্যামিওজের পরের কথা বলছি। প্রডিউসার আমাকে ফোন করে বলছে শুনলাম তুমি নাকি গাঁজা খাও। এবার আমি আগে অনেক রোগা ছিলাম, আমি ডাইরেক্ট বলছি, এখন আমার ওয়েট পুট অন হয়ে গেছে, সেটা সবাই জানে। আমার একটাই বক্তব্য ছিল যে আমার তো মোটা হয়ে যাওয়া নিয়ে আপনাদের সবার সমস্যা রয়েছে, আমি যদি গাঁজা খেতাম আমি তো তাহলে রোগা হতাম। এটাই একটা প্রমাণ যে মানে আমি গাঁজা খাই না। না, বা খেলেও তাতে অসুবিধা কি? সেটাই হচ্ছে, ওটা তো আলাদাই বক্তব্য যে আমি বুঝতে পারলাম না যে মানে ওনার হয়তো ধারণা, হয়তো আমি সেটে খাই, ওনারা হয়তো ওই পার্টিকুলার হাউসটার হয়তো প্রবলেম আছে খাওয়া নিয়ে, এক একটা হাউস তো এক এক রকম হয়। এবার আমি অত ডিটেলসে ঢুকতেও যাইনি, আমার বক্তব্য, আমার হাসি পেয়ে গেছিলো যে এটা কে বললো, কারণ আমি খাই না। মানে এটা তো আনবিলিভেবল ছিল। স্মোক করো? হ্যাঁ, মানে সেটা হচ্ছে আমি অবভিয়াসলি ক্যামেরার সামনে খাবো না, যারা খাচ্ছে তার সেটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট আমি মনে করি এগুলো কয়েকটা বেসিক এটিকেট যেগুলো কয়েকটা পার্সোনাল থাকা উচিত, আর সবসময় সব জিনিস সবার সামনে করতে নেই। তো আমি মানে আগে প্রচুর খেতাম, প্রচুর, এখন একদম কমিয়ে দিয়েছি। মানে কোনো কিছুর আমার মনে হয় অ্যাডিকশন থাকাটা উচিত না, মানে এরকম একটা পর্যায়ে থাকা উচিত যে তুমি চাইলে কুইট করতে পারবে, যেটা আমি করছি না, বাট আলাদা ব্যাপার। রোগা থেকে কি করে মোটা হয়ে গেল? এটা তো বোধহয় সবার কোয়েশ্চেন, অ্যান্ড সবার এটা মারাত্মক রকমের ধারণা যে যারাই মোটা হয় তারা মারাত্মক লেভেলের খায়। এদিকে আমার থেকে এরকম সাইজের কেউ হয়তো এমন খেলো যে বেড়ালডিং হতে পারবে না, কিন্তু আমি কিন্তু খুব একটা যে খাই, হ্যাঁ বাজে খাই, মানে আমি খেতে খুব, হ্যাঁ মানে আমি খেতে ভালোবাসি, কিন্তু আমি যদি বেশি খাই
আমার জিনিসটা বমিতে পরিণত হয়ে যাবে। মানে আমার কোথাও বেড়াতে গেছে? হ্যাঁ, চলে গেছে ভোগ বলে একটা জায়গায়। আচ্ছা। তো আমার গ্যাস্ট্রাইটিস আছে, থাইরয়েড ধরা পড়েছিল। আমার নাক রিলেটেড আমি যাচ্ছি না, বোধহয় আগের জন্মে শূর্পণখা ছিলাম বা কিছু হবে। তো নাক রিলেটেড আমার যা যা প্রবলেম আছে বললে অর্ধেক লোক বুঝতে পারবে না, তাই না বলাই ভালো। মোটামুটি আমাকে প্রতিদিনই প্রায় টিস্যু ইউজ করতেই হয় বা রুমাল। তো এরকমই মোটা হয়ে গেছি। আর আগে আমি প্রচুর হাঁটতাম, এখনো সুযোগ পেলে মানে বাড়িতে থাকলে আমি কানে হেডফোন নিয়ে বেরিয়ে পড়ি হাঁটতে। কিন্তু ওই রেগুলার বেসিসে যেরকম বন্ধু বান্ধবদের সাথে একটা টাইমে হাঁটতাম তো হয় না, আগে আমি 10,000 20,000 স্টেপস হাঁটতাম। এখন মানে একদিন যদি 10,000 স্টেপ হাঁটি সেটা আর তো 1 মাস চলবে না আমার। তো ওইভাবেই ওয়েট বেড়ে গেছে আমার নানান রকম প্রবলেমসের জন্য। আর হ্যাঁ, আর একটা মেজর কারণ হচ্ছে আমার ঘুম নিয়ে একটু সমস্যা আছে। আমি চেষ্টা করেছি তাড়াতাড়ি ঘুমোনোর, মানে ভালোভাবে একটা রুটিন ফলো করো, ওটা হয় না। পর্ন দেখেছো কোনোদিন? হ্যাঁ, মানে ওটা তো সবাই দেখেছে। না, সেটা হচ্ছে অ্যাডিকশন না, অবভিয়াসলি না। মানে ডিফারেন্ট লোকে ডিফারেন্ট ওপিনিয়ন ওটা নিয়ে। তোমার ওপিনিয়ন কি? ওপিনিয়ন কি, আমি বলছি একদম, আমি বললাম তো আমি আমার মা বাবার সাথে খুব ফ্র্যাঙ্ক। তো আমি না এই রিসেন্টলি জানতে পেরেছি, আমি আগে জানতাম না, বন্ধু বান্ধবদের সাথে সেটা নিয়ে কথাও হয়েছে। আমি লিটারালি জানতাম না জনি সিন্স আর রণবীর সিং এর কোনো অ্যাড আছে। আচ্ছা, আমি সেটা রিসেন্টলি ইনস্টাগ্রাম থেকে জানতে পেরেছি। আমার প্রথম কথা হচ্ছে দেখার পর মাকে ডেকে বলছি, মা তুমি জনি সিংসকে চেনো? মা বলছে কে সেটা? বললাম কে? মা ওয়াজ লাইক তুই দেখিস তুই জানবি, মানে এরকম ব্যাপার। আর আমার প্রথম দেখারও অভিজ্ঞতা ওয়াজ ভেরি ব্যাড। মানে প্রথম যেটা ইন্টেনশনালি ধরো বন্ধুদের সাথে, মানে তখন ওই হয় না একটা টিনেজ বয়সে, ওইটা আলাদা। কিন্তু আমার ছোড়দা, কাজিন ছোড়দা একবার প্রজেক্ট করার জন্য বোধহয় এই ইন্টারভিউটা মা বাবা দেখলে ছোড়দা কেসটা খাবে, তাই আমার খুব এটা যায় আসে না। আমার ল্যাপটপ নিয়ে কোনো প্রজেক্ট পারপাসে নিয়েছিল, ঠিক আছে, আমি ডিটেলসে বলবো না, বাজেভাবে কেস খাবে ও। কিন্তু গাধাটা হিস্ট্রি ডিলিট করেনি। সেইভাবে আমি যখন প্রথমবার দেখে আই ওয়াজ ট্রমাটাইজড, বিকজ আই ওয়াজ মানে খুবই ছোট ছিলাম, আমি কিছুই তখন মানে জানতাম না। মানে তারপর ওটা তো একটা প্রথম, তারপরে হচ্ছে ইন্টেনশনালি কোনদিন ইন্টেনশনালি বলতে মানে দেখো আমরা কথা বলতে প্রথমত এটা নিয়ে লজ্জা ঘৃণা এরকম একটা ব্যাপার। হ্যাঁ, অনেকেরই আছে এই নাটকটা, বাট আমার ফ্রেন্ড সার্কেল একদমই ওরকম নয়। আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে মেন ওয়াচ পর্ন এন্ড উইমেন রিড পর্ন। তো তুমি নিশ্চয়ই তোমার উত্তরটা বুঝে গেছো। মেয়েরা ম্যাক্সিমাম এমনি তো 50 Shades বা 365 Days এইগুলো যারা জানবে, যারা অস্বীকার করবে তারা মারাত্মক লেভেলের মিথ্যে কথা বলছে। কারণ সবকটা মেয়েই বোধহয় আমার চেনা, আমার জেনারেশনের হোক কি আমার থেকে একটু বড় হোক, ডেফিনেটলি দেখেছে। তো আমার এখনো মনে হয় যে মেয়েরা না ঠিক পর্ন খুব একটা যে পছন্দ করে মানে ওরকম লেভেলের তা নয়। মেয়েরা মেনলি এই সিনেমায় যেরকম সিন দেখায় দে প্রেফার দ্যাট। মানে ইটস জাস্ট রোম্যান্টিক, সব জিনিস যে ভালগার হবে নট নেসেসারি। তো সেকেন্ড থিং যেগুলো নিয়ে আমরা কথা বলতে ফ্যামিলির মধ্যে একটু ভয় পাই, আমার ফ্যামিলি, সেইটা তোমার, আমার ফ্যামিলির টাইমিং আর আমার ফ্যামিলির লোকজন ভুল করে এখানে হয়ে গেছে। আমরা বোধহয় আগের জন্মে ইউএসএ তে ছিলাম বা এরকমই কিছু হবে। এরকম হয়েছে সিন্স আমরা পর্ন নিয়ে কথা বলছি, এটা নিয়ে আমি জানি আমিও গালাগাল খাবো। মা যখন না না বলবে যে তুই কেন বলবি এগুলো বাইরে, ঠিক আছে। তো চিড়িয়াখানা উত্তম কুমারেরটাও আমার দেখা, এই রিসেন্টলি যেটা হয়েছে সেটা আমার মানে আমার ফ্যামিলিতে মেন ক্লোজ বলতে গেলে আমার মা, বাবা, মাসি, মেসো আর আমার দিদি ভাই, কাজিন দিদি কিন্তু আমার নিজেরই দিদি ভাই। তো আমরা এরকম অনেক সিনেমাই ছোটবেলা থেকে আর কি, ওরা আগে হায়দ্রাবাদে থাকতো, এখন আবার চলে এসছে, তো দেখতে যাই এরকম। তো কেন আমি চিড়িয়াখানার কথাটা বললাম, একটা ক্যারেক্টার ছিল যার নাম ছিল পানু, ঠিক আছে। তো কিছুই না, বাড়িতে যাওয়ার পর আমি আর দিদি ভাই মিলে আমাদের কখন কি ইচ্ছে হয় আমরা নিজেরাও জানি না, ডিসাইড করলাম
যে মাদেরকে জিজ্ঞেস করো, মা তোমরা পানু মানে জানো, লেগে পড়লাম মিশনে। আর আমাদের মারা সত্যি বলতে গেলে যতই মডার্ন হোক খুব নিরীহ, একদম ডো আইজ নিয়ে, বললো কি রে জিনিসটা। অ্যান্ড আমরা এত এত নচ্ছার, আমরা বললাম আমরা বলবো না, বাবাকে জিজ্ঞেস করো। বাবা ওয়াজ লাইক ব্লু ফিল্ম। মানে সানি লিওনের যখন ক্রেজটাও চলছিল না, মানে আমার বাবাও এতটা ছিলেন, মানে আমার মা বাবা হচ্ছে টোটালি যারা ফ্রেন্ডস ফ্যান এখানে, আমার বাবা মা হচ্ছে টোটাল মডলার। আমার মা পুরো মনিকার, আমার বাবা পুরো চ্যান্ডলার, ঠিক আছে। তো আমার বাবা লিটারালি সানি লিওন যখন যখন মানে ওই ট্রেন্ডটা উঠেছে, মানে আমিও জানতাম না তখন, মাও জানতাম না, আমার বাবাও ওরকম ভাবে জানতো না, জাস্ট গুগল থেকে পড়া। বাবা মানে এসে ইনফরমেশনটা শেয়ার করেছে, মানে হু ওয়াজ সানি লিওন। তো আমার ফ্যামিলিতে এভরিথিং ইজ ভেরি চিল্ড। না সেইটা তো একটা অন্যরকমের দৃষ্টিভঙ্গি তৈরি করে, অনেক ওপেন মাইন্ডনেস তৈরি করে না। মানে এবার কিছু জিনিস আমাদের লুকিয়ে করতে হয়, তো কোন জিনিসগুলো বাড়িতে লুকিয়ে করতে হয় না, সবগুলোর জন্য ওপেন আছে না। আমি তো অবভিয়াসলি মানে মা বাবাকে গিয়ে বলবো না, মানে তুমি বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি, গিয়ে আমি তো গিয়ে পুরো বর্ণনা দেবো না যে আজ আমি এইভাবে করেছি। না না, কোনো কিছু লুকোনোর ব্যাপার নেই। মানে ইভেন আমি প্র্যাঙ্ক করতে খুব পছন্দ করি। ধরো আমি বলে দিচ্ছি, অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি, ধরো নিজের হিসেবে বলছি না, ধরো কোনো বন্ধুর নাম নিয়ে। এবার আর একটা বন্ধু আবার আমার সাথে ভিডিও কলেও আছে দেখার জন্য যে রগরটা কি হয়। মানে ধরো এরকম বললাম, মানে ডেফিনেটলি লোকেরা কি ভাবে, যেরকম আমরা রিলো বেঙ্গলি মমস এখন ভেরি পপুলার টপিক, সব ছেলেরা মা সেজে এখন রিল বানাচ্ছে। তো ওখানে আমার মায়েরও মিল আছে অবভিয়াসলি, কিন্তু ধরো আমি বললাম যে এরকম আমার একটা বন্ধু এইভাবে মানে অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্ট হয়ে গেছে, বয়ফ্রেন্ড আছে, ইটস নট লাইক ক্যাজুয়াল অর সামথিং। লোকেরা কি ভাববে যে কিছু একটা রিয়াকশন পাবো। আমার মা ওয়াজ লাইক হতেই পারে, মানে কোনো ব্যাপার না, হতেই পারে, মানে বাচ্চারা বড় হয়ে গেছে, না হওয়ার কিছু নেই, এরকম ধরনের আমার মানে মা বাবা। ঠিক, রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল, মানে ডবল ছিল ডেফিনেটলি। আর আমি এখনো, ইটস নট লাইক আমি ডেট করি না। আমি আমার লাইফে দুটো সিরিয়াস রিলেশনশিপ, আর লাস্টেরটা ওয়াজ ভেরি ট্রমাটাইজিং ফর মি, মানে বাজে বলছি না, বাট ইট ওয়াজ ভেরি ড্রিমি কাইন্ড অফ রিলেশনশিপ। তারপর জাস্ট আমার কয়েকটা প্রবলেমস আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমি ডেফিনেটলি আই এম কমপ্লিটলি অ্যাওয়্যার অফ হোয়াট আই এম কেপেবল অফ, অ্যান্ড আমি খুব শর্ট টেম্পার্ড, অ্যান্ড আই এম নট টক্সিক, বাট আমার ওই শর্ট টেম্পার্ড হওয়ার কারণে আমি এমন কিছু কাজ করি মানে ভাঙচুর, আর হ্যাঁ মানে বলে ফেলি। মানে ধরো তোমার ব্যাপারে আমি জানি, অনেক কিছুই জানি, আমি কোনোদিনও কারুর সিক্রেট আজ অব্দি বাইরে কারুর নামে ব্যাক বিচিং করি না, মানে যা বলার সামনে বলার সাহসটা আমার আছে। কিন্তু ওই আর কি, মানে ধরো মাথা গরম হয়ে যাওয়ার পর তোমার খুব একটা উইকনেস যদি আমি জানি, সেটা নিয়েই আমি তোমাকে এমন কয়েকটা কথা বলে দেবো, লোকের মনেই হতে পারে যে তাদের মানে ভালোবাসাটার থেকে ডিসরেসপেক্টটা বেশি হয়ে যাচ্ছে, তাদের তখন মনে হতেই পারে আমার সাথে না থাকবে। মা বাবা তো সবাই হবে না, তো ওইভাবেই আমার ওই রিলেশনশিপটা ভেঙে যায়। আর মানে ওটা খুবই কাছের ছিল, এন্ড তারপর আমার পিসেস গুলোকে কালেক্ট করতে অনেক টাইম লাগে, মুভ অন করতেও টাইম লাগে। তারপর আমি আর একটা জিনিসও বুঝলাম পরবর্তীকালে, যে এক হাতে তালি বাজে না, দু হাতেই বাজে। মানে ডেফিনেটলি আমি যদি কারণ দিয়েও থাকি, ভালো কারণও নিশ্চয়ই ছিল থাকার, তো কেউ যদি থাকতে না চায় তাকে জোর করে লাভ নেই। তারপর থেকে আমি ডেট করেছি, মানে মানে একদিনে ধরো কারোর সাথে ডেটে গেছি, ডিনার বা কিছু সিনেমা, মানে পোষায়নি। কোনগুলো খুঁজছো, মানে যে খুঁজছে আমি জানি না, মানে একটা কোথাও একটা কানেক্ট হতে হবে, সেই বাবা ভাইবটা তো আছেই। এবার আমি আউটার অ্যাপিয়ারেন্সে ফার্স্টে বলে দিচ্ছি, আমি একদমই ওই ব্যাপারে খুঁতে নই যে মানে ডানা কাটা পরি বা মানে প্রিন্স চার্মিং এরকম কোনো ব্যাপার হবে, একেবারেই নয়। আমার জাস্ট একটু চশমা পরা, লম্বা, আর একটু মানে ম্যানলি ভয়েসের ছেলে ভাল লাগে, প্রেফারেবলি ডাস্কি স্কিন টোন। আমার ফর্সা একদম ভাল লাগে না, নো অফেন্স। অ্যান্ড মানে পার্সোনালিটি থাকতে হবে, কিন্তু সেন্স অফ হিউমারটা মাস্ট, কারণ ওটা আমার জন্য খুব ম্যাটার করে।
হ্যাঁ অ্যাবসলিউটলি, আবার বাড়িটা পুরো একটা সার্কাস, তারপর তো শিফট করতে গেলে আবার প্রবলেমই হবে। তো আমি ঠিক জানি না আমি কি খুঁজছি এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ আপাতত আমি যা খুঁজে এসেছি মানে ইট নেভার ওয়ার্কড। তো মেবি আমার এমন কাউকে একটা দরকার, আমি কি খুঁজছি জানি না, বাট দরকার যে হয়তো আমার থেকে ডিফারেন্ট হবে, যে ব্যালেন্স করে থাকতে পারবে, যে আমাকে বুঝবে। এখন এই পর্যায়ে দাঁড়িয়ে চাওয়াটা বড় কথা নেই। রিলেশন গুলো ভাঙার পর একটু কাম অ্যান্ড কুল হয়েছে? আমি প্রতিদিনই নিজের ওপর ওয়ার্ক করার চেষ্টা করি, রাগটা অ্যান্ড অল। হ্যাঁ ডেফিনেটলি চেঞ্জেস তো হয়েছে ফর বেটার। এবার আমি যদি একটা রিলেশনশিপে নাই যাই, আমি তো বুঝতে পারবো না যে কতটা চেঞ্জেস হয়েছে। সেটা তো আমাকে সেই মানে রিলেশনশিপটা বলে দেবে। এবার আমি ওই পর্যায়ে সত্যি বলতে গেলে নেইও, আমি জানিও না। মানে বন্ধু বান্ধবদেরও শুনছি, কালিগসদেরও শুনছি, অনেকের বিয়ে হয়েও গেছে, একটা টাইমে গিয়ে বিয়ে হবেও। আমি তখনও জানি না। আমি বেঁচে থাকি আমার মা বাবার জন্য, মানে সিম্পল কথা। তো তারপর গিয়ে কি হবে জানি না, মানে আমি লাইফটা মা বাবাকে ছাড়া ভাবতে পারবো না, আমার পুরো জগৎটাই মা বাবাকে জুড়ে। এবার ওরকম কাউকে পেলে হয়তো ভাববো, এবার বাকিটা আমি আমার তো হাতে নেই। ঠিক আছে, সার্চিং করে যাও, পেয়ে গেলে জানিয়ে দেবে। আর যারা দেখছেন তারাও রিচ করতে পারেন, এই ক্রাইটেরিয়া গুলো থাকতে হবে, তাই তো? খুব ডিফিকাল্ট আমার সাথে থাকা, তারা রিচ হয়তো করবেন, তারপর রিচ আউটও করে দেবে। সেটা তাদের প্রবলেম, আমাদের তো না। একদমই। সোশ্যাল মিডিয়া, হুম। তুমি যে মাইন্ড স্টেজে আছো সেই ওরিয়েন্টেড তোমাকে সাজেশন দিতে থাকে বারবার। অ্যালগরিদম। অ্যালগরিদম তাই বলে আর কি, মানে তুমি যখন যেদিন হাসি সেদিন হাসি, আমাকে তো দুঃখ, দুঃখের সময়ও হাসির ভিডিও দেয়। তাহলে হচ্ছে তোমাকে রিড করতে পারছে না, তাহলে যারা না ভাবেন- রিজন আছে, আমি খুব বাজে বাজে সিচুয়েশনে হাসতে শুরু করে দিই, আচ্ছা, কাঁদতে কাঁদতেও ধরো হাসতে শুরু করে দিই, ওই জন্য হয়তো আমাকে এইগুলোই পাঠায়। রিলিজ দেখাটা মানে কতটা, মানে ওই ওই স্ক্রোল করাটা। না আমি কিন্তু ফোনের সাথে যে খুব অ্যাডিক্টেড আমি বলবো না। হ্যাঁ আমি ফোন ছাড়া থাকতে পারি, মানে গান ইজ আ নেসেসিটি, তোমাকে তো বললামই, বই আর সিনেমা। হ্যাঁ মানে রিল দেখতে কার না ভাল লাগে এখনকার দিনে, আমার মানে ফ্যাশন, ফুড অ্যান্ড ফানি রিলস দেখতে। আর হ্যাঁ বেড়াল রিলেটেড রিল, আমি বেড়াল খুব ভালোবাসি, কিন্তু মায়ের কারণে আমার কোনো বেড়াল নেই, কারণ মা মারাত্মক রকমের জুফোবিক। তো ওই জন্য দেখতে ভাল লাগে, তা বলে যে মানে আমাকে ফোন নিয়ে সারাক্ষণ বসে থাকতে হবে এই জিনিসটা নেই। ইনভেস্টমেন্ট। আমার ভালো বন্ধু আইন্দ্রি, যে তিতলিতে রেহানা ছিল, হুম। এই দুদিন আগে আমরা ডিনারে গেছিলাম একসাথে, হুম। মারাত্মক রকমের জ্ঞান দিল। আমার মায়ের এখন বক্তব্য হচ্ছে, আর যদি আমার লাভ লাইফে কিছু না হয়, ম্যাট্রিমোনির সাইড থেকে বিয়ে ঠিক হয়ে যাবে হয়তো মেয়ের কোনো একটা দিন, জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই, মেয়ে বিয়ে না করলেও ঠিক আছে, কিন্তু ওই আর কি একাকিত্ব যখন থাকবে না ওরা। তো কন্টিনিউয়াসলি আমার মনেও নেই কি একটা বললে এসআইপি না কি একটা নিয়ে সামথিং আইন্দ্রি ইনভেস্ট করায় এসব। আমি বললাম দেখ আমি না মানে আমি এখনো আমার লাইফটাকে এমন ভাবে দেখি যে আমি কাল অবধি ভাববো, কারণ এমনিতেই যদি সত্যি সবকিছু ডেস্টিনি হয়ে থাকে, সবকিছুই লেখা থাকে, আমি আলাদা করে কি করব, যতটা আমার করণীয় করব। এবার আমি আজকে ইনভেস্ট করলাম, অনেক টাকা সেভ করলাম, তারপর কাল একটা বাস এসে আমাকে মেরে দিল, তো কোনো লাভ নেই। আমি ওকে বললাম শোন, আমি যখন বিয়ে করার কথা ভাববো বা এরকম কিছু ভাববো তোকে আমি ফোন করবো, তখন আমাকে বোঝা যায়, এখন খাওয়ার সময় বোর করিস না। হ্যাঁ ওটাও তো একটা পার্ট। একদমই, কিন্তু আমি ভাবতেই চাইছি না, এখন চলে যাচ্ছে তো, আমি খুব সিম্পল। আমার কয়েকটা বেসিক নিডস হয়ে গেলে আমি আমি ঘুরতে যেতেও খুব একটা পছন্দ করি না। আচ্ছা। আমি খুব হোমসিক একটা মানুষ, মানে আমাকে যদি কেউ টাকাও দেয় কোথাও একটা ঘুরতে যাওয়ার, আমার কোনো ভাল লাগে না খুব একটা। আচ্ছা। বেসিক কয়েকটা নিডস হয়ে গেলে আমি খুশি। সেই বেসিক নিড গুলো কি? সিনেমা, গান, বই, আর আমার নিজের মতন সময় কাটাতে পারবো। আর মাঝে মাঝে মানে ওই মা বাবা বন্ধু বান্ধব এদের সাথে কথা হয়ে গেল, বা মাঝে মাঝে দেখা হয়ে গেল, দ্যাটস ইট ফর মি। খুব একটা বড় কিছু আমি ভাবি না। ইনভেস্টমেন্ট তো আমাদের জীবনে একটা দরকার, একটা পার্ট, এটা নিয়ে তো আমাদের কথা বলতে হয়, কারণ টলিগঞ্জ মানে আমরা তো ফ্রিল্যান্সিং করি, তো হচ্ছে যে অফ অ্যান্ড অন যে এই প্রসেসটা চালু হয়, তো সেইটা নিয়ে আমি জিজ্ঞেস করছি, মানে যত মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস বা ফিমেল কেউ এসছে, আমি এটা নিয়ে তাদের সঙ্গে কথা বলার একটা চেষ্টা করেছি।
সেটা হচ্ছে গিয়ে যে অনেকেই এই বিষয়ে ইন্টারেস্টেড নয়, কারণ প্রথমে একটা জায়গা আছে, বাবা আছেন, মা আছেন, না, তারা আমি আমাদের ওইটা মানি না একদমই। সেলফ সিকিউর ব্যাপার আমার বিষয়টা। তো ভাবা উচিত মা বাবাকে নিয়ে। হ্যাঁ, সেটাই। ওইগুলো আমি ওটাই তো বললাম, ওই বেসিক ধরো মেডিক্লেম বা যাবতীয় যেগুলো নিয়ে মেন ইম্পর্টেন্ট, সেগুলো যদি আবার হয়ে গিয়ে থাকে, হুম, আমি আপাতত ওটা নিয়ে ভাবছি না। হুম, মানে ভাবার এখনো জায়গা আসেনি। মানে আমি জানি এটা খুবই বোকা বোকা, হুম। মানে উচিত ভাবাটা, বাট ইটস জাস্ট আমি এখন ওটাতে মাথা ঘামাতে পারছি না। আর রাজনীতি, রাজনীতি আমি এই সম্পর্কে কি ব্যাপারে ধারণা? আমি এই ব্যাপারে কোনো কথাই বলবো না। আচ্ছা, না হতে পারে না যে আমি না, এটা আমি ভাবি। না, কিচ্ছু ধারণা নেই, ব্ল্যাঙ্ক। তুমি পড় নিয়ে কথা বলতে পারো, না, রাজনীতি রাজনীতি নিয়ে নিয়ে কথা বলতে বলা পারি, যাবে না। কারণ পর্ন নিয়ে আমাকে লোক বড়জোর আচ্ছা। জাজ করবে, ভাববে মেয়েটা খারাপ, আমার তাতে কিছু যায় আসে না। হুম। কিন্তু রাজনীতি নিয়ে কথা বললে আমি ডিপ্লোম্যাটিক হতে পারবো না, আচ্ছা। আর আমি আমার ওপিনিয়নও দেবো না, কারণ এখানে যে যাই বলবে সে কেস খেয়ে যাবে, আচ্ছা, আর আমি সেই কেসের জায়গাতেই যাব না। কতগুলো নাম বলছি, এই নামগুলো মাথায় এলে 1-2 লাইনের মধ্যে কি তোমার মাথায় ভাবনা আসে? কৌশিক গাঙ্গুলি ব্রিলিয়েন্ট ডিরেক্টর। রাইটার না ডিরেক্টর না অ্যাক্টর? ডিরেক্টর। ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি। আমি অ্যাক্টিংও দেখেছি, বাট ডিরেকশন বেশি দেখেছি, তাই জন্য ডিরেক্টর। লাস্ট কৌশিক গাঙ্গুলির কি ছবি দেখা? শব্দ। সব। তারপরে দেখোনি আর? না, তারপর আমি আমি আই এম বিং ভেরি অনেস্ট, আমার একটু টাচ কম, হুম। মানে বাংলা বা হিন্দি খুব রেয়ার দেখি, মা বাবার সাথে দেখলে দেখি, নাহলে আমি দেখি না খুব সৃজিত একটা। মুখার্জি? সৃজিত মুখার্জির তো এই রিসেন্ট একটা আসছে, যেটাতে আমার কালী গার্ডিয়ান ভৌমিকও আছে, ওটা দেখার ইচ্ছে আছে। আর তাছাড়া যেটা অনেক দিন ধরে বেরোনোর কথা চলছিল, বোধহয় 4-5 বছর ধরে, আমি নামটা ভুলে যাচ্ছি, ওই কাকা বাবু, লাস্ট কাকাবাবু। যেটা বেরোলো ওটাই দেখেছি। সৃজিত মুখার্জির নাম বলে এক কথায় কি মাথায় আসে? ডিরেক্টর। আমি বাকি ওসব ওরম কিছু ভাবি না। প্রসেনজিৎ চ্যাটার্জি? বুম্বাদা। মমতা ব্যানার্জি? পলিটিশিয়ান। পার্থ চ্যাটার্জি? পলিটিশিয়ান। তার সঙ্গে আর কিছু না? ভালো করে ভেবে দেখো। না, ও আচ্ছা, তুমি তো ওয়ান ওয়ার্ড চেয়েছো, আমি তো ওয়ান ওয়ার্ডেই উত্তর দিচ্ছি। ওয়ান লাইনও বলতে পারে। না না, হি ইজ আ পলিটিশিয়ান। টলিগঞ্জে কোন অ্যাক্টরের সঙ্গে তোমার কাজ করার ইচ্ছে? পরমব্রত, স্বস্তিকা মুখার্জি, দুজন। হ্যাঁ। উত্তম কুমারের ছবি দেখা হয়? দেখেছো? কোর্স। উত্তম কুমারের কোন সিনেমাটা, কোনো একটা সিনেমা যেটা রিমেক করলে তুমি সেই ক্যারেক্টার, মানে একটা ক্যারেক্টার তুমি করতে আমি চাইবে? একজনের ক্যারেক্টার করতে চাই, প্লিজ আমাকে একটু হেল্প করে দিও সিনেমাটার নাম নিয়ে, যেখানে মৌসুমী চ্যাটার্জি ছিল। ধন্যী মেয়ে না, ভগবতী সুন্দরী। ভগবতী সুন্দরী। ওটা আমার খুব ইচ্ছে যদি রিমেক হয়, জাস্ট বিকজ আই নো আই ক্যান ডু দ্যাট ক্যারেক্টার ভেরি ওয়েল, তাই জন্য, জাস্ট বিকজ মৌসুমী চ্যাটার্জি আছে। ওকে। মৃণাল সেন দেখা হয়েছে? ছোটবেলায়, মানে আমার দাদা মানে হচ্ছে গ্র্যান্ডফাদার, মানে মায়ের বাবা, মেইন আমার আমার পুরো বাড়ি না খুব সিনেমা দেখতে, গান ফান শুনতে খুবই ভালোবাসে, এইসব যাই হচ্ছে ওদের জন্য। তো ছোটবেলায় আমি দাদার সাথে অনেক সিনেমাই এরকম দেখতাম, বাট ভিভিডলি যে আমার খুব মনে আছে, আমি সেটা মিথ্যে কথা বলতে পারবো না। অ্যাক্টিং লাইফে তোমার মনে হয় কোন ক্রাফটের উপর তোমার আরো কাজ করা উচিত? মানে পার্টিকুলার হয় না, 4টে জিনিস আছে কিন্তু আমার মাস্ট এইটার উপর কাজ করাই উচিত। সব কিছু নিয়ে, আর আমার মনে হয় ডিফারেন্ট ক্যারেক্টার ডিফারেন্ট ভাবে পোর্ট্রে করা হয়। আমার মনে হয় মেথড অ্যাক্টিং বলবো না, কিন্তু এই ক্যারেক্টারটা নিয়ে একটু আরো বেশি করে ভাবা উচিত। মানে ক্যারেক্টারটার লাইফটা কিরম ভাবে স্টার্ট হয়েছিল, বা কিরম ভাবে সিরিয়াল বা মুভি শেষ হয়ে যাওয়ার পরও ক্যারেক্টারটা কোন দিকে যেতে পারে, একটা পুরো গ্রাফ থাকে না, ওগুলো নিয়ে ভাবা উচিত। তুমি কাজ করছো তার উপরে নিজের? হ্যাঁ, মানে অবভিয়াসলি চিন্তা ভাবনা করা উচিত যে প্রতিটা ডিফারেন্ট ক্যারেক্টারেরই তো ডিফারেন্ট বডি ল্যাঙ্গুয়েজ বা ডিফারেন্ট ধরনের ভঙ্গি বা ডিফারেন্ট ভাবে আলাদা কথা আলাদা বলে। ক্যারেক্টার আলাদা আলাদা ওয়েতে পোর্ট্রেট করা একদমই যায়। তাই, মানে আমি দেখেছি যে দেখেছি বলবো না, মানে ওই আর কি কয়েকজন মানুষ, মানে অ্যাক্টরের কয়েকটা হয়তো সে প্রতিটা ক্যারেক্টারই একটা বডি ল্যাঙ্গুয়েজ ভুল করে হয়তো সে করে, বা হয়তো নোটিস করে না, সেগুলো উচিত না। আমি বলে দিচ্ছি, মেরিল স্ট্রিপ আমার খুব ফেভারিট একজন অ্যাক্ট্রেস, কিন্তু মেরিল স্ট্রিপ প্রতিটা ক্যারেক্টারে অনেক বড় মাপের অভিনেত্রী, আমার হয়তো বলারও কথা না ওনাকে নিয়ে কিছু,
কিন্তু ওনার একটা হ্যান্ড জেস্টার আছে হুম যেটা উনি কন্টিনিউয়াসলি করতে থাকেন প্রতিটা চরিত্রে। আচ্ছা এটাই মানে অবজার্ভ করা একজন অ্যাক্টরের সব থেকে বড় জিনিসটা উচিত হচ্ছে অবজার্ভ করা। কলেজ লাইফের এমন কোন টিচার যে না, তোমাকে কলেজ লাইফই আমার নেই, কারণ আমি কলেজে ঢুকেছি আর তিতলি স্টার্ট হয়ে গেছে, তাই আমার যে কদিন শেষ ছিল হয়নি। আর কি কিচ্ছু আমি যেতামই না। আচ্ছা তাহলে হাই স্কুলে চলে যাই আমরা। হ্যাঁ একদম প্লিজ। সেটা হচ্ছে গিয়ে যে সেখানে এমন কোনো ঘটনা যে তোমার বা এমন কোন টিচার যে তোমাকে একটা হয় না আমি এতদিন এই রাস্তাটায় চলতাম এখানে আমি ধাক্কা খেলাম দেন আমার ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, বা এমন কোনো ঘটনা হতে পারে, এমন কোন টিচার হতে পারে, অনেক এমন কোনো এরকম বন্ধু হতে পারে। ঘটনা ছিল। আর আমার স্কুল লাইফ যেরকম ফানি ছিল সেরকম টর্মেন্টিংও ছিল। হুম, সব থেকে টর্মেন্টিং ছিল হচ্ছে আমি অঙ্কে একদম জঘন্য ছিলাম, মানে পাশ করে গেলেই যথেষ্ট হুম, এরকম একটা ব্যাপার ছিল। তো আমার কোনো অঙ্কের টিচারের সাথেই বনতো না। হুম। এদিকে আমার লিটারেচার টিচারদের সাথে খুব ভালো বনতো, হুম, কিন্তু আমি মানে মারাত্মক লেভেলেরই বাঁদরামি করতাম বন্ধু বান্ধবদের সাথে মিলে। যেরকম ঝাড়ও খেতাম হুম, ঠিকঠাক ছিল। আর মানে মজা বলতে গেলে স্কুলে সিসিটিভি ক্যামেরায় কেউ ব্ল্যাক পেন্ট করে দিল, বা আমি এরমও করেছি বোধহয়, আমার খুব ভিভিডলি মনে নেই কারণ খুব ট্রমাটাইজিং। আমি বোধহয় কোনো মেয়ের চুল কেটে দিয়েছিলাম, আচ্ছা যেটার জন্য আমাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে হয়েছিল। আর মেয়েটা মারাত্মক কান্নাকাটি করতো। হ্যাঁ, আর্ট অ্যান্ড ক্রাফটের মানে ক্লাসে হুম, সবাই আমাকে দিয়ে ট্রেসিং করিয়ে নিত, দেন তারা সেটার উপর আঁকতো, আচ্ছা এরকম মানে হতো। হ্যাঁ, আমার ড্রয়িংটা আঁকতে খুব ভালো লাগে। এখনো সেটা চলে হ্যাঁ মানে হ্যাঁ মাঝে হ্যাঁ, মধ্যে? মানে ফ্রি টাইম পেলে আমি করি। আমি মেনলি সিলোয়ে আঁকি, মানে হুম, হুম, ইঙ্ক দিয়ে করি। আমি পেন্টিং খুব একটা পারি না, বাট আমার বাবা খুব ভালো পেন্টিং করে। হুম, আর বাবা বিড়লার ছাত্রও ছিল। হুম। বাবা কি করেন? বাবা, নাম শুদ্ধ নিয়ে বলো না। হ্যাঁ আমার বাবা মানে বরাবরই এটিএম ম্যানেজমেন্টের আন্ডারে আছে এখন। হি ইজ ইন কোটাক, তো দ্যাট ইজ ইট। আগামী তুমি তো আবার অনেকটা দূর দেখতে পাও না, আগামী কালকেই দেখতে পাও। তো আগামী আমি একটু দূরে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আগামী 2-3 বছরে নিজেকে মানে অ্যাক্টিং কেরিয়ারে ঠিক মানে কি চাইছো বা কিভাবে নিজেকে আরেকটু বেটার করার জন্য কি প্রসেস আমি তুমি নিজেকে করবে? যতটা সম্ভব বেটার করব, যেদিকে আমার আমার আমি একজন অ্যাক্টর মানে তো এই নয় যে আমি অডিয়েন্স নই। হুম, আর আমি আর একটা জিনিস হচ্ছে আমি নিজের কাজ খুব একটা দেখা পছন্দ করি না, কারণ আমি খুব স্কেপটিক্যাল হয়ে যাই আর খুঁত ধরা স্টার্ট করি, যেটা আমার একদম ভাল লাগে না। হুম, তো ঠিক আছে, আমি আমার বাবা মার বাকিদেরকে জাজ হতে দিই সেটা। হুম, তো আমার যদি এরকম কিছু মনে হয়, মানে আমি অবভিয়াসলি নিজেকে বেটার করতে থাকবো। হুম। তারপর আমি কিছু ভাবছি না, আমার কাছে যেটা আসবে ভালো জিনিসটা আমি গ্র্যাব করব, যেটা আমার ভালো লাগবে না করবো না। হাতের ট্যাটুটা কিসের? অ্যাভেঞ্জার্স, মারাত্মক রকমের ফ্যান হুম। মার্ভেলের। আরেকটা যেটা জিনিস হচ্ছে কখনো এটা মনে হয়েছে কাজ করতে গিয়ে যে সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, সিরিয়ালের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, ডায়লগের প্যাটার্নটা সেম থেকে যাচ্ছে? সেরকম হিসেবে তো মানে মানে সিরিয়ালেরও টাইপ চেঞ্জ হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, যেটা হচ্ছে কি যে ওই ওই একটা একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, ওটা তো শ্বশুর অনেকদিন আগে শাশুড়ি, চলে গেছে কিন্তু। সেইগুলো একটা না না, ব্যাপার ওইটা থাকে। অনেকদিন, আমি বাজে কথা বলবো না। হুম, এখন শ্যাওতালি আর আচ্ছা, আর ওই ট্রাইঅ্যাঙ্গেলের বউ, তার বউ, এর হাজারটা বর, হুম, ওইগুলো এখন অনেক কম হচ্ছে। হুম, আর এখন মানে ফেমিনিজম নিয়েও অনেক সিরিয়াল হচ্ছে। এবার তারপর গিয়ে গল্প কোথায় দাঁড়াচ্ছে সেটা পরের দেখার ব্যাপার। বাট অনেক প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে, নামও চেঞ্জ হচ্ছে। বাট হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমি বলবো, এখন গল্পের ধরন হিসেবে যত একটা মেয়েকে দেখে সিম্পাথাইজ করা যায়, হুম, তারা এখন হিরোইন হয়ে যাচ্ছে। হুম, আগে মানে দিস ইজ ভেরি গুড, মানে ডিফারেন্ট ডিফারেন্ট গল্পর প্যাটার্ন তো আছে, কালো মেয়ে, হুম, তারপর প্লাস সাইজের মেয়েরা। হুম, কিন্তু আদৌ কি যারা এই গল্পগুলো নিজেরা বানান তারা কি এটা ফলো করেন নিজেদের মানে মানে লাইফে, হুম, সেটাই হচ্ছে জানার ব্যাপার। কারণ আমি তো কোথাও গিয়ে রেসিজম বন্ধ দেখতে পারি না। আর সেই প্লাস সাইজের সবাইকে ফ্যাট শেম করা হয়, হুম। মানে সেই সব কিছু একটা আই ক্যান্ডি হিসেবে হলে মানে বেটার হয়, মানে যত তুমি নিজেকে আর কি আই ক্যান্ডি হিসেবে পোর্ট্রে করতে পারবে। কাজের জায়গায় ভেরি রিসেন্ট খুব কথা কথা হচ্ছে মহিলা সিকিউরিটি অমুক তমুক নিয়ে কথা হচ্ছে। কাজের জায়গায় তোমার ওই রকম কিছু অসুবিধে
তুমি ফেস করেছো যে মহিলা হিসেবে আলাদা ট্রিট করা হচ্ছে, পুরুষ হিসেবে আলাদা ট্রিট করা হয়, বা তুমি তোমার কলিগদের ওই চোখে দেখো? একদমই না। মানে লাকিলি নো, থ্যাংক গড। মানে এরপর কি হবে আমি জানি না, বাট নট রিয়েলি। মানে আমি যাদের সাথে কাজ করে এসেছি খুব মানে ফরওয়ার্ড মেন্টালিটির, তারা ওরকম আমাকে কখনো ফিল করায়নি। আরজি কর নিয়ে কি বক্তব্য? কোনো বক্তব্য নেই, মানে আমি কিছু বলবোই না এই ব্যাপারে। আচ্ছা, না ওইখান থেকে আরেকটা প্রশ্ন উঠে আসে আমার, সেটা হচ্ছে কি আমাদের সবাইকে ওটা নিয়ে কথা বলা উচিত। সেটা হচ্ছে গিয়ে যে আজও হয়তো আমি আমার বোনকে যদি জিজ্ঞাসা করি, বা আমি আমার মাকে যদি জিজ্ঞাসা করি, বা তোমাকেও যদি জিজ্ঞাসা করি, বা তোমার এমন ক্রাইসিসের সময় তৈরি হয়েছে যে সময় যদি তুমি রিলেট করো, কোনো পুরুষকে দেখতে পাবে। তোমার বাবা হতে পারে, তোমার কাকা হতে পারে, তোমার দাদা হতে পারে, তোমার বন্ধু হতে পারে। তো তোমার জীবনে যদি 4 জন ভাইটাল লোকের নাম তুমি এনলিস্টেড করো, তার মধ্যে হয়তো 2 জন পুরুষ থাকতে পারে, এমনকি 3 জনও পুরুষ থাকতে পারে। ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে তাই থাকে। তো এই এই যে ইস্যুটা নিয়ে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা বড্ড ডিভাইড হয়ে গেছি। মানে ডিভাইড এইভাবে হয়ে গেছি যে পুরুষ মানুষ মানেই হচ্ছে এদের সবসময় একটা এটা খারাপ আগে থেকেই ছিল, এই intention ইস্যুটার তৈরি আগে হয়েছে। থেকেই ছিল। এই আর বড় একটা খাত তৈরি হয়েছে। হ্যাঁ, এইগুলো কোনো কিছুই তো নতুন নয়, মানে ডিভিশনটা আগে থেকেই ছিল। অ্যান্ড এই মেন্টালিটি গুলো কেউ কারোর পাল্টাতে পারবে না। এই মেন্টালিটি গুলো সম্পূর্ণই নিজেদের। এবার অবভিয়াসলি আমার বাবাও পুরুষ, আমার বাবা এক রকমের পুরুষ, আমার কি ছেলে বন্ধু নেই, তারাও পুরুষ। ইটস অল অ্যাবাউট কে কিরকম। আমার মনে হয় না বাজে আর ভালোর কোনো জেন্ডার আছে। সবাই বাজে, মানে যে কোনো জেন্ডারই বাজে হতে পারে, যে কোনো জেন্ডারই ভালো হতে পারে। একদমই তাই। এই জিনিসগুলো ইজ ভেরি স্টুপিড, যেই জন্য আমি এই কনভারসেশনেই যেতে চাই না। কারণ আমি অনেক বক্তব্য রাখতেই পারি, বাট মেজরিটি তো আমার মেন্টালিটি শেয়ার করে না, তাই জন্য আমি তাদেরকে ওই সেই কষ্টটা দেব না। তো আমরা মোটামুটি যে ধরনের কথা বলার চেষ্টা করেছিলাম সবগুলোই মোটামুটি বলে ফেলতে পেরেছি বোধহয়। তো আবার কিছু কথা জমুক, আবার আরেকটা দিন আমরা আড্ডা মারবো এসে। তো আজকে আমাদের সঙ্গে কথা বলে কেমন লাগলো সেইটা এই ক্যামেরাটাতে বলে দাও। আমাদের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে এস আইডিয়া, প্রোগ্রামটার নাম এস আইডিয়া, আর প্রোগ্রামটার নাম হচ্ছে ডিপ ড্রাইভ উইথ সমর। উনি তো বলেইছেন সাবস্ক্রাইব করবেন কি করবেন না আপনাদের ব্যাপার, বাট আমার তো ডিপ ড্রাইভে এসে অসাধারণ লাগলো। মানে প্রথমত মানে আমি এই সেটটা দেখেছিলাম অ্যান্ড আমাকে লিঙ্ক পাঠানো হয়েছিল, আমি একটা দেখি আমার এত ভালো লেগে গেছে, আই ওয়াজ লাইক আমি এটাতে যাবই। অ্যান্ড আসতে পেরেও সবার সাথে আলাপ করে খুবই ভালো লাগছে। অ্যান্ড যাদেরকে এই অপরচুনিটিটা দেওয়া হবে প্লিজ মিস করবেন না, না হলে আপনাদেরই মানে কি বলবো আর। বাট অবশ্যই দেখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কি করবেন না আপনাদের ব্যাপার। আর আমাকে অবশ্যই দেখবেন। আজকের মতন আসছি।